1925 সালে ব্রিটিশ সাহেব নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে মান্দালোর কারাগারে বন্দি করে। সেইখানে তিনি যক্ষা রোগে, টিভি রোগে আক্রান্ত হন। কংগ্রেস সরকারের জন্য এবং বিশেষ করে গান্ধীজির অন্যায় অনাচারে যখন ভগৎ সিং এর ফাঁসি ও তার ভগৎ সিং এর জীবনের রক্ষায় যখন কংগ্রেস দল ব্যর্থ, এই ঘটনায় নেতাজি প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদে তিনি গান্ধী আরিন চুক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এটা ছিল নেতাজির শিক্ষা জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন। এবার আমি আপনাদেরকে আরো কিছু সঠিক তথ্য আমি বলছি। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ যে স্বাধীন, সেটা কিন্তু নেতাজির জন্যই। এবং বলা যায় নেতাজি কিন্তু প্রথম স্বাধীন ভারতের সরকার গঠন করেছিলেন এবং নেতাজির হাত ধরে ভারত জয়ের আলো দেখেছিল। তো সেই কিছু তথ্য আমি আপনাদেরকে বলছি, যেটা শুনে আপনাদের সকলের মনে হবে যে নেতাজির হাত ধরেই দেশটা স্বাধীনতার পথ দেখেছিল এবং বলতে গেলে তিনি কিন্তু প্রথম স্বাধীন ভারতের সরকার গঠন করেছিলেন। বন্ধুরা, নেতাজির সাথে জাপানিদের এক সুন্দর সম্পর্ক ছিল। নেতাজি ভারতবর্ষের জন্য, আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য তিনি জাপানে গিয়েছিলেন। সেখানকার মানুষদের সাথে তার সুসম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে ওঠে। বলা যায় যে তিনি পারিবারিক জীবনে জাপানি কন্যাকে বিবাহ করেছিলেন। যাই হোক, সেটা তার ব্যক্তিগত জীবন। 1942 সালে নেতাজির নেতৃত্বে, নেতাজির কর্তৃত্বে জাপানিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ব্রিটিশ সাহেব, ইংরেজ সাহেবদের কাছ থেকে কেড়ে নেয় এবং ঠিক তার 1 বছর পরে সেইখানে লেফটেন্যান্ট কর্নেল এডি লোকনাথনকে গভর্নর জেনারেল করে অস্থায়ী সরকার আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করে। সেখানে দেশের আমাদের ভারত মায়ের তিরঙ্গা ধ্বজা, জাতীয় পতাকা উত্তোলন করেন। বন্ধুরা, সেই সূত্রেই কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন কিন্তু তখনই হয়ে গেছিল। আমাদের দেশটা কিন্তু তখনই স্বাধীনতার সূচনা, জয়ের আলো দেখেছিল তখনই, যখন ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের স্বাধীনতা সংগ্রামী মহান নেতা, দেশের অধিনায়ক যখন সুভাষচন্দ্র বোস ওই জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। এবং 1943 সালে জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে ভারতীয় জাতীয় সেনাবাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে উঠেছিল এবং রাসবিহারী বসু এই ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে দিয়ে দেন এবং এখানে আলাদা নারী বাহিনী ছিল। সে নারী বাহিনীর সংখ্যা ছিল 85,000 এবং সেই নারী বাহিনীর নাম ছিল রানী লক্ষ্মীবাই কমব্যাট। 1944 সালে 4 জুলাই এই নারী বাহিনীর কর্তৃত্বের দ্বারা তিনি মুক্ত ভারতের প্রাদেশিক সরকার গঠন করে তিনি প্রথম বার্মাতে গিয়ে জয় হিন্দ অর্থাৎ ভারতের জয়ের ধ্বনি ঘোষণা করেন। তো এক্ষেত্রে কি বোঝা যায় যে তখন থেকেই আমাদের দেশটা অলরেডি স্বাধীন হয়ে গেছিল এবং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে নেতাজির হাত ধরেই স্বাধীন ভারতের সরকার সূচনা হয়। বলতে গেলে বন্ধুরা, এত কিছু এই তথ্যগুলা যে বললাম, এ থেকে স্পষ্ট বোঝা গেছিল যে নেতাজি যদি বেঁচে থাকতো এবং সেই নেতাজি কিন্তু আমাদের প্রকৃত স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতো, ডক্টর জওহরলাল নেহেরু নয়। নেতাজি কিন্তু অ্যাকচুয়ালি
প্রধানমন্ত্রী হিসাবে থাকতো। তার কারণ একের পর এক যে তথ্য বললাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা, দেশের জাতীয় পতাকা উত্তোলন, এবং এখানে বলা গেছে 1944 সালে বার্মাতে 4 জুলাই তিনি প্রথম জয় হিন্দ, অর্থাৎ জয় হিন্দ কথার অর্থ কি? ভারতের জয়। হিন্দ মানে ভারত, আর জয় মানে বিজয়ী। মুক্ত ভারতের প্রাদেশিক সরকার, বন্ধুরা, মুক্ত মানে স্বাধীন, স্বাধীন ভারতের প্রাদেশিক সরকার তিনি গঠন করেছিলেন। এবং কিসের? সেই জাতীয় সেনাবাহিনী, নারী বাহিনী, রানী লক্ষ্মীবাই গভর্নমেন্টের দ্বারা। তো এক্ষেত্রে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে নেতাজির হাত ধরে আমাদের দেশটা কিন্তু স্বাধীন ভারতের সূচনা, সেই স্বাধীন ভারতের আলো দেখেছিল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়ে তার লেখা নৃত্যনাট্যে তাসের দেশে নেতাজিকে উৎসর্গ করেন। সেই নৃত্যনাট্য তাসের দেশে তিনি লিখেছেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করিবারে পুণ্যব্রত তুমি গ্রহণ করিয়াছ। সেই কথা স্মরণে রাখিয়া তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলাম। কবিগুরু বলছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে